রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষদের জন্য প্রকল্পগুলি তৈরি করা হয়েছে তার বেশিরভাগ প্রকল্পই কিন্তু মহিলাদের জন্য। যেমন স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পেই কিন্তু মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, আগে সুবিধা দেওয়া হয়। ঠিক একইভাবে আজকে এমন একটি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো যে প্রকল্পেও কিন্তু মহিলারা আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে মহিলাদেরকে একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়। শুধু মহিলারাই নয়, পুরুষরাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে সবথেকে বড় সুবিধা হচ্ছে 2 লক্ষ টাকা, 60,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা, এমনকি 4,000, 10,000 টাকা পর্যন্ত আপনি কিংবা আপনার পরিবারের সদস্যরা পেতে পারেন। তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা দেওয়া হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন বা কোথা থেকে করবেন, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করলে 60,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা, 25,000 টাকা পর্যন্ত, 6,000 টাকা, 10,000 টাকা পাওয়া যায়। তার প্রমাণ দেওয়ার জন্য আপনাদেরকে সরাসরি সরকারি যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন myscheme.gov.in, একদম সরকারি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে নিয়ে চলে এসেছি। কারণ আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে প্রমাণ দিচ্ছি না, কোনো আমরা ফেক ভিডিও বানাচ্ছি। তো তার প্রমাণ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন myscheme.gov.in, একদম সরকারি ওয়েবসাইটে নিয়ে এসেছি। আপনারা এখান থেকে নিজেরাও কিন্তু যাচাই করতে পারবেন। একটু নিচের দিকে চলে এলাম, দেখুন এখানে বিস্তারিত রয়েছে এই প্রকল্পের বিষয়ে, আর আমরা দেখব সুবিধা। এখানে দেখুন বলা হয়েছে যে রাজ্য সরকার প্রতি মাসে এখানে 55 টাকা করে কিন্তু জমা হয়। আগে 25 টাকা করে উপভোক্তাদেরকে আবেদন করলে জমা দিতে হতো, অর্থাৎ একটা করে এই যে সামাজিক সুরক্ষা যোজনার বই দেওয়া হয় সেই বইয়ে 25 টাকা করে জমা করতে হতো এবং সরকার 30 টাকা করে দিত, মোট 55 টাকা কিন্তু জমা হতো। তবে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে পুরো প্রিমিয়ামটাই ফ্রি করে দেওয়া হয়েছে, যার জন্য এই প্রকল্পের নামকরণ করা হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। যারা যারা আবেদন করেছেন আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন। এবার দেখুন বলা হয়েছে অবসর গ্রহণ বা মৃত্যুর ক্ষেত্রে সুদসহ মোট অর্থ ফেরতও কিন্তু দেওয়া হবে। অর্থাৎ এই যে প্রতি মাসে 55 টাকা করে আপনার জমছে, এই টাকাটা যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে তারপরে কিন্তু সুদসহ আপনার ফেরত পেয়ে যাবেন, বা উপভোক্তা মারা গেলেও কিন্তু ফেরত দেওয়া হবে। আর কী কী সুবিধা পাওয়া যাবে দেখুন এখানে বলা হয়েছে চিকিৎসার খরচ। তো সুবিধাভোগী এবং তাদের পরিবারের সদস্যরা WBHS 2008-এর আওতায় হাসপাতালে ভর্তি এবং অসুস্থতার বহিরঙ্গন চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পান। তো বুঝতে পারছেন যে বর্তমানে কারো যদি শরীর খারাপ হয়, তারা যদি হসপিটালে ভর্তি হয়, সেই জন্য কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। সর্বোচ্চ বাৎসরিক সহায়তা হলো 20,000 টাকা। তো বাৎসরিক যে সহায়তা সেটা হচ্ছে 20,000 টাকা। এছাড়াও সুবিধার মধ্যে রয়েছে ক্লিনিক্যাল পরীক্ষা, ওষুধ এবং হাসপাতালে ভর্তির সম্পূর্ণ কভারেজ। তো বুঝতে পারছেন আরও একাধিক সুবিধা কিন্তু পাওয়া যায়। তো আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত খরচগুলো পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন অস্ত্রোপচারের জন্য খরচ এখানে বলা হয়েছে সর্বোচ্চ বাৎসরিক সহায়তা 60,000 টাকা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ যদি কোনো অস্ত্রোপচার লাগে সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারবেন। অতিরিক্ত বিধানও কিন্তু রয়েছে। ধরুন আপনার কোনো রকম শরীর খারাপ হয়েছে, আপনি হসপিটালে ভর্তি রয়েছেন এবং কাজে জয়েন করতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। দেখুন এখানে পরিষ্কারভাবে সেই বিষয়ে বলা হয়েছে। দুর্ঘটনার জন্য 5 বা তার বেশি দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়, তাহলে সুবিধাভোগী চাকরি হারানোর জন্য ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ কাজে যদি যোগ না দিতে পারেন সেই জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যে হসপিটালে ভর্তি ছিলেন সেখানে আবেদন করবেন, সেখান থেকে কিন্তু ব্যবস্থা করা হবে, সার্টিফিকেট জমা করা হবে, আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে। এই রকম কিন্তু আরও সুবিধা রয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ যে সুবিধাটা সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন বলা হয়েছে মৃত্যু এবং অক্ষমতার জন্যও কিন্তু সুবিধা পাওয়া যায়। এই যোজনার আওতাধীন সুবিধাভোগীদের মনোনীতদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য নিম্নলিখিত সুবিধা প্রদান করা হবে। দুর্ঘটনার ফলে সুবিধাভোগীর মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা মাত্র কিন্তু দেওয়া হয়। তো বুঝতে পারছেন দুর্ঘটনার কারণে কারো যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে 2 লক্ষ টাকার সাহায্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হবে। সুবিধাভোগী স্বাভাবিকভাবে মৃত্যু হয় সেক্ষেত্রে 50,000 টাকা, অর্থাৎ 50,000 টাকার সুবিধা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। সুবিধাভোগীর ন্যূনতম 40% অক্ষমতার ক্ষেত্রে সরকারি হাসপাতাল কর্তৃক অক্ষমতা প্রত্যাহিত করতে হবে, অর্থাৎ সার্টিফিকেট নিতে হবে। এবার দেখুন বলা হয়েছে যদি কারোর অক্ষমতা এসে যায় সেক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হয়। উভয় চোখ যদি সম্পূর্ণভাবে ক্ষতি হয়ে যায় অথবা উভয় হাত বা উভয় পায়ের ক্ষতি হয়ে যায়, কাজ ঠিকঠাক না করে, সেক্ষেত্রে দৃষ্টিশক্তি হারানোর জন্য বা হাত পায়ের ক্ষতির জন্য 2 লক্ষ টাকা কিন্তু সাহায্য করা হয়। দেখতে পাচ্ছেন সঙ্গে একটা চোখের যদি দৃষ্টিশক্তি কারো হারিয়ে যায় বা একটা হাত বা একটা পায়ের ক্ষমতা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে 1 লক্ষ টাকার সুবিধা দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এরপরে আপনার বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তারাও কিন্তু সুবিধা পাবে। কেউ যদি একাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী হয় প্রতি বছর এখানে দেখুন 4,000 টাকা করে দেওয়া হবে, সেটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ 1 বছরই পাবেন, যেহেতু 11 শ্রেণীতে পড়লে আপনারা 1 বছরই 4,000 টাকা পাবেন, পরবর্তীতে দ্বাদশ শ্রেণীতে উঠে গেলে আবার 5,000 টাকা পাবেন। এরপর ITI-তে প্রশিক্ষণরত কোনো ছাত্রছাত্রী থাকলে তাদেরকে 6,000 টাকা দেওয়া হবে। ইউজি কলা বিজ্ঞান বাণিজ্য নিয়ে পড়াশোনা করলে 6,000 টাকা দেওয়া হবে।
তারপর বলা হচ্ছে দেখুন, স্নাতকোত্তর কলা বিজ্ঞান বাণিজ্য নিয়ে পড়াশোনা করলে 10,000 টাকা দেওয়া হবে। পলিটেকনিকে কেউ যদি পড়াশোনা করে তাদেরকে 10,000 টাকা সাহায্য করা হবে। একইভাবে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলে 30,000 টাকার কিন্তু সাহায্য করা হবে। দুটো কন্যা সন্তান যদি থাকে, স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা বা সমানভাবে দক্ষতা অর্জনের জন্য কিন্তু তাদেরকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে হ্যাঁ, যখন শিক্ষা গ্রহণ করবেন অবশ্যই কিন্তু কন্যা সন্তান পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই সুবিধা পাবেন। তো দেখতে পাচ্ছেন একদম সরকারি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার লাইভ দেখিয়ে দিচ্ছি। সরকারি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যে এই সমস্ত সুবিধাগুলো পাওয়া যায়। আরও একটা জিনিস কিন্তু জানা যাচ্ছে যে বর্তমানে এই যে সামাজিক সুরক্ষা যোজনাতে কারো যদি 60 বছরের উপরে বয়স হয়ে যায় তাদেরকে পেনশনও কিন্তু দেওয়া হয়। তবে এটার উপরে তেমন কোনো ভরসা করার কারণ নেই, কারণ এমনিতেই আপনি বার্ধক্য ভাতায় আবেদন করলে সেই সুবিধা কিন্তু পেয়ে যাবেন। তো বর্তমানে এই প্রকল্পে আবেদন করতে হলে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আবার আমরা এই যে যোগ্যতা রয়েছে, আচ্ছা আগে যোগ্যতাটা দেখে নিই। তো এই যোগ্যতা রয়েছে, যোগ্যতাতে ক্লিক করব। তো যোগ্যতাতে ক্লিক করার সাথে সাথে কী কী যোগ্যতা লাগবে সেটা কিন্তু এখানে দেখা যাবে। যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া ইনকামের ক্ষেত্রে নির্মাণকর্মী এবং পরিবহন দপ্তরে যারা কাজ করে তারা ছাড়া বাকি যারা আবেদন করবেন তাদের ইনকাম 6,500 টাকার নিচে হতে হবে বা 6,500 টাকার মধ্যে হতে হবে, তার বেশি হলে হবে না। আর যারা নির্মাণকর্মী রয়েছেন বা যারা পরিবহন দপ্তরে কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই ইনকামের কোনো ঊর্ধ্বসীমা দেওয়া হয়নি। এই যে ইনকামটা, এটা কীভাবে ধরা হবে না, আপনি যেদিন আবেদন করবেন সেই দিন অনুযায়ী 12 মাস আগে থেকে কিন্তু ইনকামটা দেওয়া হবে বা ধরা হবে যে বর্তমানে আপনি ওই যে বিগত 12 মাসে কত টাকা করে মাসিক ইনকাম করেছেন। কারণ অনেকের ইনকাম তো সবসময় একই রকম থাকে না, কারো বাড়ে বা কারো কমে যেতে পারে, সেই জন্যই আর কি। এবার আমরা জানবো এই প্রকল্পে আবেদন করার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হতে পারে। তো দেখুন, তার জন্য এই যে প্রয়োজনীয় কাগজপত্র এর উপরে ক্লিক করবেন, করলেই কিন্তু পুরো ডিটেলস চলে আসবে। যেমন এখানে ছবি লাগবে আপনার পাসপোর্ট সাইজের, যে ছবিটা বা যে ডকুমেন্টগুলো দেবেন প্রত্যেকটার উপরে কিন্তু সিগনেচার করে দিতে হবে, স্বাক্ষর, দেখতে পাচ্ছেন, বাধ্যতামূলক। সেই সঙ্গে আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স কিন্তু আপনার লাগবে। একইভাবে এপিক ডকুমেন্ট অর্থাৎ সচিত্র পরিচয়পত্রের মধ্যে ভোটার কার্ডও কিন্তু লাগবে। ব্যাংক পাসবইয়ের জেরক্স সেটা কিন্তু বাধ্যতামূলক, কারণ যে ব্যাংকে টাকা ঢুকবে সেটা কিন্তু আপনাকে দিতেই হবে, বুঝতেই পারছেন। আর সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা ধরুন কাউকে নমিনি করতে চাইছেন, তো সেটা আপনার স্বামী হতে পারে বা আপনার ছেলে হতে পারে বা আপনার স্ত্রী হতে পারে, যাকে আপনি নমিনি করতে চাইছেন তারও কিন্তু একই রকমের ডকুমেন্ট লাগবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন। দেখুন, অনলাইনে কিন্তু সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। আবেদনকারীকে অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন bmssy.wblabor.gov.in, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তাছাড়া সহজে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে, আপনি যদি গ্রামে বসবাস করেন সেই পঞ্চায়েতে যাবেন, আধিকারিকরা কিন্তু থাকেন এই যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে আবেদন নেওয়ার জন্য বা আবেদনপত্র গ্রহণ করার জন্য। সেখান থেকে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন ফর্ম ফিল আপের মাধ্যমে। তাছাড়াও আপনি দুয়ারে সরকারের ক্যাম্প থেকেও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা, এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন, এই প্রকল্পের সুবিধা পেতে চান, সেক্ষেত্রে বিভিন্ন সময় তো টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বদলে যায়। সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে এই প্রকল্পে কী সুবিধা দেওয়া হচ্ছে সেটা অবশ্যই আপনাদের এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে বা আধিকারিক যারা রয়েছেন, ব্লক অফিসে যারা রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা কিন্তু বিস্তারিত জানিয়ে দেবে যে এই মুহূর্তে এই প্রকল্পে কী কী সুবিধা দেওয়া হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে সরকারি ওয়েবসাইট থেকে দেখিয়ে দিলাম যে বর্তমানে সামাজিক সুরক্ষা যোজনায় বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় কী কী সুবিধা আপনারা পাবেন। তো এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা বা আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।